কয়েকদিন আগে আমি বাস স্ট্যান্ডে এক মুচির কাছে আমার জুতো দুটোকে একটু কালার করার জন্য, মানে একটু চকচকে আর্টিফিশিয়াল দুনিয়া, বুঝতে পারছেন, গেছি, দাঁড়িয়ে আছি। একটা 15-16 বছরের মেয়ে তার ব্যাগে করে অনেকগুলো ছেঁড়া জুতো সেই মুচির কাছে দিয়ে ঝট করে চলে গেল। আমার খুব মনে হলো মেয়েটাকে আমি চিনি, খুব কাছের। আমি মুচিকে জিজ্ঞেস করলাম, এই ব্যাপারে বুঝতে পারলাম মেয়েটা আমার খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কে বলুন তো? তিনি একটু করুণ সুরে বললেন, ডক্টর সনৎ ব্যানার্জির মেয়ে। 1 মাস আগে তার বাবা মারা গেছেন, হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছেন। তাদের, হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার, তার বউ চাকরি পাবে, তার জন্য একটা সিস্টেম থাকে তো, 3 মাস হোক 6 মাস হোক, প্রসেসিং করতে একটা সময় লাগে, কিন্তু সেই পর্যন্ত, সেই টাইমটুকু পর্যন্ত পরিবার চালানোর মতো খরচ তার কাছে যদি থাকতো, তাহলে সঞ্চিত সেই ছেঁড়া জুতোগুলোকে রিপেয়ার করতে কি আসতো? আপনার কাছে আমি জিজ্ঞেস করছি। অর্থাৎ তার এমার্জেন্সি ফান্ড ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, 100 বছর আগেও আমাদের স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হতো, আজও সেই শিক্ষা দেওয়া হয়। নাম্বার পাও, ভালো চাকরি পেতে হবে, ব্যবসা করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আচ্ছা, ইনকাম করার পরে সেই টাকাটাকে কীভাবে ইউটিলাইজ করতে হবে, সেটা কিন্তু আমাদের স্কুল কলেজ থেকে আমরা শিখতে পারি না। বিদ্যান হই, শিক্ষিত হই, বা টাকার সংক্রান্ত যে সমস্ত জ্ঞানগুলো আমাদের সত্যিকারের প্রয়োজন জীবনে চলার পথে, সেই কথাগুলো কখনো আমাদের পরিবার বলুন বা আত্মীয় স্বজন বলুন বুঝতে পারি না। কীভাবে শিখি? ঠেকে অথবা দেখে। কোনো একটা পরিচিত এজেন্ট বন্ধু আসলো, তার দয়া দাক্ষিণ্য, মানে এমনভাবে সে ভান করবে যেন আমার খুব হিতাকাঙ্ক্ষী, সে আমাকে কিছু পলিসি বিক্রি করলো ভবিষ্যতের জন্য। জীবনটা হয়ে গেল শেষ। কারণ যে পলিসিটা আমি কিনেছি সেটা পলিসি অ্যান্ড সেভিংস, অর্থাৎ 20 বছর পর যে টাকাটা পাবো রিটার্ন, সেটার কোনো মূল্য নাই। তাহলে কি করতে হবে? প্রথম কথাই হচ্ছে যে আমরা যেটা করি, ইনকাম শুরু করলাম, ইনকাম শুরু করার পর একটা গাড়ি কিনলাম, বাইক কিনি বা 4 চাকা কিনি, যাই কিনি, বাড়ির জন্য লোন করলাম, যেগুলো দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, এগুলোর ব্যবস্থা করতেই হবে, এটা দরকার। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন একটা বাইক কিনছেন, আপনি যখন একটা 4 চাকা কিনছেন, তখন কি ইন্স্যুরেন্সের টাকা দেন না? দেন না। বছর বছর দিতে হয়। যার যেমন দামের গাড়ি তার তেমন ইন্স্যুরেন্সের টাকা লাগে। সেই ইন্স্যুরেন্সের টাকাটা আপনি কি ভবিষ্যতে কোনো দিন ফেরত পাবেন না? তাহলে দেন কেন? যদি গাড়ি চুরি হয়ে যায়, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তাহলে সেইটার দায়িত্ব কোম্পানি নেবে। আপনি একটা গাড়ির জন্য আপনি ইন্স্যুরেন্স করছেন, অথচ নিজের জীবনের জন্য, যার জীবনের ওপরে নির্ভর করছে একটা পরিবার, বাবা মা, সন্তান সন্ততি, সমস্ত কিছু, তার কোনো ইন্স্যুরেন্স নেই, তার কোনো ইন্স্যুরেন্স নেই। আমরা কেউ, অধিকাংশ মানুষ, কেউ বললে ভুল, অধিকাংশ মানুষ টার্ম ইন্স্যুরেন্স কি সেটা জানি না, করা তো দূরের কথা, টার্ম ইন্স্যুরেন্স সম্পর্কে আমরা জানি না। ভাই, আমার বক্তব্য হচ্ছে, আপনি আপনার গাড়ির জন্য ইন্স্যুরেন্স করছেন, সেটা টাকা ফেরত পাবেন না জেনেও নিজের জীবনের জন্য টার্ম ইন্স্যুরেন্স কেন নেবেন? আমি অনেকে জিজ্ঞেস করেছি, ভাই এত টাকা দেবো, মোটা টাকা, বছরে বছর দিতে হবে, কোনো তো রিটার্ন নেই, নিটফল জিরো, তাহলে দিয়ে লাভ কি? দিয়ে এটাই লাভ, সনৎ চৌধুরীর মেয়ের মতো অবস্থা হবে একটা পরিবারের। যদি সেটা করতে না চান, তাহলে আপনাকে টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে। টার্ম ইন্স্যুরেন্স কীরকম? আপনি এককালীন একটা টাকা দিন, ঈশ্বর না করুক, সৃষ্টিকর্তা না করুক, যদি বাই চান্স কিছু হয়ে যায়, ফিউজ উড়ে যায়, আপনি চলে গেলেন, বলো হরি হরি বল করে, পরিবারটার অবস্থা কী হবে? তাহলে এমন একটা টার্ম ইন্স্যুরেন্স আপনাকে নিয়ে রাখতে হবে যেন সেই মুহূর্তে পরিবারের বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। এমনি কেউ দাঁড়াবে না, এমনি কেউ দাঁড়াবে না। টার্ম ইন্স্যুরেন্স থাকলে পরে কী হবে? একটা মোটা অঙ্কের টাকা আপনার পরিবার পাবে, তখন পাবে, তাতে একটা সিকিওর থাকবে। এবার আপনি বেঁচে থাকা অবস্থায় পাবেন না, কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন যে কিছু হয়ে গেলেও পরিবারটা ভেসে যাবে না। আবার অশোকের কথা চিন্তা করুন। আমার বন্ধু, ভালো বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, হঠাৎ করে তার সন্তান অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত। তাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হলো, দেখা হলো ব্রেনের মধ্যে কোনো একটা টিউমার টাইপের কিছু হয়েছে, অপারেশন করতে হবে, মোটামুটি 30 থেকে 40 লাখ খরচ, মানে খুব বড় ধরনের একটা প্রবলেম, খুব বড় ধরনের একটা প্রবলেম। তার সন্তান তো বাঁচাতে হবে, তো সব কিছু শেষ করে সন্তানকে অপারেশন করে নিয়ে বাড়ি আসলো। পরবর্তী কথাটা বলছি না, বাঁচলো মরলো সেটা আমি বলছি না, কিন্তু হয়ে গেল দেনা, কারণ অত টাকা তার কাছে ছিল না। বন্ধু, আপনি সব কিছু করবেন, শখ করবেন, তামাশা করবেন, ফুটানি করবেন, ঘুরতে যাবেন, একটা মেডিক্লেম নেই। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, একটা পরিবারে একটা মেডিক্লেম নেই। যদি মেডিক্লেমটা থাকতো অশোকের, তাহলে কী হতো? ওই বিপদে তাকে পড়তে হতো না। টোটাল খরচটা মেডিক্লেম কোম্পানি করতো। একটা ভালো কোনো কোম্পানিতে, যাদের গুডউইল আছে,
যাদের আপনি বোঝেন, যাদের আপনি চিনেন, এমন কোম্পানিতে আপনার পরিবারের সুরক্ষার জন্য, শরীর সুরক্ষার জন্য অবশ্যই মেডিক্লেম করুন। দুটো কথা বললাম, গুরুত্ব দিয়ে বোঝুন। একটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, ইনকাম শুরুর পরে পরেই খরচের দিকে চিন্তা না করে টার্ম ইন্স্যুরেন্স করুন, মেডিক্লেম করুন। যদি বাঁচতে চান, আগামী দিনটাকে সুন্দর করতে চান, আজ যদি আপনি স্যাক্রিফাইস করেন অল্প বয়সে, আমার মতো বয়সে এসে ঘুরে বেড়াতে পারবেন, ফুটানি করতে পারবেন। আজকে যদি আপনি স্যাক্রিফাইস না করেন, আমার বয়সে এসেও পরিশ্রম করতে হবে, গাধার মতো মাঠে রোদে বসে কাজ করতে হবে। একেবারে সত্যি কথা, বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, জীবন দর্শনের কথা বলছি। সুতরাং কারো কারো কথাই লক্ষ্য করে ভ্রুক্ষেপ করে কোনো লাভ নেই ভাই। দয়া করে একটা মেডিক্লেম আপনার পরিবারের জন্য রাখুন, যেখানে একটু মোটা টাকা পাবেন, চিকিৎসার খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি ইনকাম করছেন, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম আপনার এসছে। এর আগে আপনাকে বলেছি আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড থাকলে সনদদার মতো কিন্তু অবস্থা, ডাক্তারবাবু যে মারা গেছেন, যদি 3 মাসের টাকা তার কাছে থাকতো তাহলে তাকে কিন্তু কষ্ট করতে হতো না। আমি তো বলছি গভর্নমেন্ট চাকরি করে পরবর্তী ক্ষেত্রে হয়তো তার বউ হসপিটালে চাকরি পাবে। এমার্জেন্সি ফান্ডের একটা দরকার আছে, আপনি বানিয়েছেন, আমি জানি। আমার ভিডিওগুলো দেখছেন, মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই ধরনের কথা বলি যে ইনকামের শুরুতে এমার্জেন্সি ফান্ড বানান, আপনি বানিয়েছেন, আপনি ইনকাম করছেন। আপনি এবার যেটা আপনি করবেন, অলরেডি আপনার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এসছে, অর্থাৎ এমার্জেন্সি ফান্ড আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, টার্ম ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। আপনি এবার ইনভেস্ট করুন। যদি সারা জীবন ধরে আপনি পরিশ্রম করতে থাকেন, তাহলে জীবনে ধনী হতে পারবেন না, প্রচুর টাকার মালিক হতে পারবেন না। টাকা যেন আপনাকে টাকা এনে দেয়, এবং সেই চিন্তাটা আসবে এতক্ষণে, এতদিনে। এই প্রথম থেকে ইনভেস্ট কর, আর নিজের জীবনের সিকিউরিটি নেই, সব কিছু ইনভেস্ট করে ফেলে দিলাম। এমার্জেন্সি ফান্ড তৈরি না করে প্রথমেই আপনি ল্যান্ডে ইনভেস্ট করে ফেলেছেন। এখন আপনার টাকার দরকার, হঠাৎ করে আপনি কিছু টাকা আপনার প্রয়োজন পড়লো, আপনি পাবেন কোথায়? জমি সঙ্গে সঙ্গে বিক্রি হবে, এখন ইচ্ছা করলে আপনি পারবেন। এই কারণে বলেছি যে এফডিতে এমার্জেন্সি ফান্ডের টাকা রাখুন, যেটা যখন দরকার পড়বে আপনি পাবেন। এইবার আসবে টাকাকে আপনি কীভাবে কাজ করাবেন, অর্থাৎ আপনি ইনকাম করছেন, সারা যেমন গাদার মতো নিশ্চয়ই পরিশ্রম করবেন না, কিছু সময় ঘুমিয়ে থাকলে যেন টাকা আসে। ওয়ারেন বাফেটের মতো, ওয়ারেন বাফেট যেমন বলেছেন যে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু টাকা যেন তখনও ইনকাম হয়। যেমন আমি একটা ভিডিও 1 বছর আগে তৈরি করেছি, ছেড়ে দিয়েছি, প্যাসিভ ইনকাম। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যদি কেউ সেটা দেখে, আমি এখন সেটার টাকা পাই, সেটার একটা রেভিনিউ পাই। এই জিনিসটা আপনাদের করতে হবে। ব্যাংকে টাকা রেখেছেন, সেই টাকার যে ইন্টারেস্ট, তার থেকে বেশি ইন্টারেস্ট কোথায়? শেয়ার মার্কেটে, সিপে, গোল্ডে, ল্যান্ডে, বিভিন্ন জায়গায় আপনি এবারে ইনভেস্ট করুন। এটা সেভিংস নয় কিন্তু, এটা ইনভেস্ট। এখানে ইন্টারেস্ট রেট বেশি, কম্পাউন্ডিং হারে ইন্টারেস্ট দেওয়া হয়। মানে একেবারে চিন্তা করতে পারবেন না যে আপনি যদি 15 বছর 20 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে যে অঙ্কের টাকা পাবেন সেটা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, লং টার্ম ইনভেস্ট মানে হচ্ছে লং টার্ম। একটুখানি ভাবতে হবে যে আমি ভাই রেখে দিলাম, ফিজিক্যাল করলাম, আমার তো ভাই 20 ভরি, 25 ভরি, 30 ভরি সোনা কিনেছি বউয়ের জন্য, লাভ নেই, খুব কম লাভ নেই। আপনি ওই গয়নাটা 1 বছর পর বিক্রি করতে যান, দেখুন যে কেনা দামের থেকে কম লাভ। ভাই এটার মধ্যে কিছু খাদ আছে, কারিগরের পয়সা বাদ যাবে। কিন্তু যদি আপনি ডিজিটাল কেনেন, ডিজিটাল গোল্ড কিনেন, এখন তো 500 টাকা তো ইনভেস্ট করা যায়, 500 টাকা তো ল্যান্ডে ইনভেস্ট করা যায়, গোল্ডে ইনভেস্ট করা যায়, শিপে ইনভেস্ট করা যায়, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়। তবে এই যে কথাগুলো আমি বলছি, শেয়ার মার্কেট, শিপ, গোল্ড, এই সমস্ত ল্যান্ড, যেটা আপনি বোঝেন না, যেটা জানেন না, সেখানে ইনভেস্ট করতে যাবেন না। আর ওই কারণেই আমি বলি যে স্কিলটাকে ডেভেলপ করুন, ছোটোভাবে শুরু করুন। ছোটোভাবে শুরু করলে হেরে গেলে লস নেই। এবার আস্তে আস্তে শিখতে থাকলেন, যখন জেনে গেলেন, পুরোটা কন্ট্রোলে আসলো, তখন আপনি ইনভেস্ট করুন। সব শেষ কথা, ইনভেস্টও শিখলেন, ইনভেস্টও জেনে গেছেন, কিন্তু ডাইভার্সিটি করতে শিখুন। কখনো এক জায়গায় সব টাকা রাখবেন না, কখনো না। কিছু শেয়ার মার্কেটে থাক, কিছু গোল্ডে থাক, কিছু ল্যান্ডে থাক, কিছু এফডিতে থাক, কিছু সঙ্গে বিভিন্নভাবে আপনি টাকাটাকে বিভিন্ন খাতে রাখুন। একটা জায়গায় যদি লস হয়, আরেকটা জায়গা থেকে উঠে আসবে, আরেকটা জায়গার লাভ আরেকটা জায়গায় পুষিয়ে দিবে। মানে বিভিন্নভাবে 4 জায়গায় থাকলেও একটা লস হলেও কোনো গায়ে লাগবে না। কিন্তু যদি আমি এক জায়গায় লোভে পড়ে কারোর দ্বারা প্ররোচিত হয়ে টাকা রেখে দিলেন, হ্যাঁ, ঘুম ধরে গেল তো সব গেল। বন্ধু, আবারও বলছি, জীবন আপনার, ইনকাম করছেন আপনি, আপনার জীবন আপনাকে চিন্তা করতে হবে। আমার দায়িত্ব, আমার যে অভিজ্ঞতা, আমার যে জ্ঞান, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা, কারণ এটা একটা এডুকেশনাল চ্যানেল। আমি চাই প্রত্যেকের মধ্যে এই নলেজগুলো আসুক এবং সেইভাবে জীবনে যেন দাঁড়ায়। এই ভিডিওর দ্বারা যদি একজনেরও উপকার হয়, আমি ধন্য ভাই, আমি ধন্য। 5 কোটি লোকে দেখলো না দেখলো, দ্যাটস নট এ ম্যাটার। কিন্তু যদি একজনও উপকৃত হয়, আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব, আমার পরিশ্রমটাকে আমি সার্থক বলে মনে করব। ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে, এটা আমার অনুরোধ। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।